ওকে, এবার যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপনাদের সিলেবাসটা অন করতে যাচ্ছি। আমার যতদূর মনে পড়ে পিএইচপির একদম শেষ পর্যায়ে ছিলাম, হ্যাঁ। তাহলে আমি চলে যাচ্ছি কোডম্যান বিডির এই ওয়েবসাইটে, এখানে কোর্সেস এর মধ্যে আপনাদের ডিটেলসটা পেয়ে যাবো হচ্ছে। কোর্সেস এর মধ্যে আমি কোথায় পাবো? উম, আপনি হচ্ছেন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। এটার মধ্যে আমি কোথায় ধরেছিলাম? পিএইচপি ধরেছিলাম, তাই না? ফ্রম ক্লাসেস সিএসএস এগুলো তো না, পিএইচপি কই গেল? ব্যাকগ্রাউন্ড এই আসলে লোড হয়নি, পিএইচপি মডিউল পেয়ে গেছি। পিএইচপি মডিউলে আমরা এখানে যে কয়টা মডিউল আছে সবই কমপ্লিট করেছি, ফাইল সিস্টেমও দেখেছি, শেষের এই কয়টা বাকি আছে। তো আমি যদি একটু আগের ক্লাসে যাই, আগের ক্লাসে, আচ্ছা, ওরা কোডম্যান বিডির মেম্বাররা তো ঘুরতে গিয়েছিল 3 দিনের জন্য, এর জন্য আমরা লাস্ট ক্লাসটা হয়নি। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে দেখি তার আগের ক্লাসে আমরা কি করেছি। সি জ্যাম এলসটিডক্স, এলসটিডক্স এখান দিয়ে আমরা হচ্ছে কোডম্যান বিডি 245 এটাই যাব। এটার মধ্যে হচ্ছে গিয়ে হ্যাঁ, এই যে ফাইল সিস্টেম লাস্ট ক্লাস করেছিলাম, তাহলে আমি এটা একটু ওপেন করি, দেখি আমরা লাস্ট ক্লাসে কি কি ফাংশন করেছিলাম, তাই না? ফাইল সিস্টেমে আসি। লাস্ট ক্লাসে আমরা এই করেছিলাম যে কোন পাতে আছে, বেস নেমটা দিয়ে দিয়েছিলাম, এইভাবে আমরা বেস নেম ফাংশনের কাজ দেখেছি। ডিরেক্টরি নেম দেখেছি, কপি করেছি ফাইল, ফাইল এক্সিস্ট কিনা সেটা চেক করে দেখেছি। ফাইল সাইজ এটা একটা ফাংশন, ফাইল টাইপ, ফাইল টাইপ এটা ফাইলই দেয়, যাই হোক সমস্যা নেই, নাকি এটা ডিরেক্টরি টাইপ সেটা দেয়, ইজ ডিরেক্টরি, ইজ ফাইল, এরকম ফাংশন গুলাও দেখেছি, তাই না? লিঙ্ক, mkdir, রিমুভ dir, এই টাইপের কিছু দেখেছি, হ্যাঁ। ওকে, তাহলে যদি এই টাইপের কিছু দেখেই থাকি তাহলে হচ্ছে কি আমরা আজকে আর কি করতে পারি? নতুন পিএইচপি কিছু আছে, পিএইচপি আইএনআই একটু হালকা দেখেছিলাম নাকি? তারপর একটু দেখাই পিএইচপি আইএনআই ফাইলটা কোথায় আছে। জেম্পের মধ্যে htdocs ফোল্ডার না, পিএইচপি নামে একটা ফোল্ডার আছে। এই পিএইচপি ফোল্ডারের ভেতরে একটা ফাইল আছে যেটার নাম হচ্ছে php.ini। দেখি তো এখানে পাই কিনা php.ini, পাওয়ার তো কথা, পি দিয়ে সার্চ করি, এই যে php.ini। এখন আপনার উইন্ডোজে যদি এটা হাইড করা থাকে, হ্যাঁ, উইন্ডোজে যদি এটা হাইড করা থাকে তাহলে কি করতে পারি? এখানে তো আমি এটা সার্চ, আচ্ছা, ভিউ লিস্ট শর্ট, এই উইন্ডোজ 11-এ কি করছে আমি তো বুঝতে পারতেছি না। এখানে একটা জিনিস থাকার কথা যেটার নাম হচ্ছে এক্সটেনশন, হ্যাঁ। স্যার ভিউর ভিতরে শো মোডের ভিতরে থাকে। শো মোডের ভিতরে, আচ্ছা, এই যে ফাইল নেম এক্সটেনশন এটা ঠিক চিহ্ন দেওয়া আছে। এটা যদি আমি হাইড দিয়ে দিই, দেখেন এইখানে কিন্তু আমার এক্সটেনশন গুলো হাইড হয়ে গেছে। এর মধ্যে php.ini যে ফাইলটা সেটা আমি পাচ্ছি না। তাহলে এইখানে আমি যেটা করি, ভিউ এর মধ্যে শো, এইখানে আমি ফাইল নেম এক্সটেনশন, আমি আবারও বলে দিই অন্য উইন্ডোজে কিন্তু অন্যরকম দেখায়। তো উপরে ভিউর মধ্যেই পাবেন যে এক্সটেনশন,
ওই এক্সটেনশনটা দিলে তখন আপনার এখানে যে .exe.dll এরকম থাকবে। তো আমরা যেটা পেয়েছি .ini, এইটা যদি আমি ভিএস করে ওপেন উইথ কোড দিয়ে ওপেন করি, এইখানে তো নাই। কপি ফাইল রাইট বাটন ক্লিক করে শো মোর, তাহলে পুরো ফাইলটা ওপেন হয়ে যায়। এটা টান দিয়ে নিয়ে এসে ফালাই দিতে পারি। ওপেন উইথ কোড এখানে আছে, ওপেন উইথ আছে, ওপেন উইথ নোটপ্যাড, এই যে ভিজুয়াল স্টুডিও কোড পাইছি, এই যে আসছে। এইখানে কিছু সেটিংস আছে যেগুলার আগে সেমিকলন নাই, সেটা মানে সেটা অ্যাক্টিভ আছে। যেটা আগে সেমিকলন দেওয়া মানে ওটা কমেন্ট আউট হয়ে গেছে, ওইটা আর কাজ করতেছে না, ওইটা জাস্ট নর্মাল টেক্সটের মতো, কোনো প্রভাব নাই। ওটা আমার পিএইচপি সেটিংস। এই যে দেখেন মেক্স ফাইল আপলোড, এটা কত আছে, 20 আছে। তাহলে সর্বোচ্চ 20টা ফাইল এট এ টাইম আপনি একটা সিঙ্গেল রিকোয়েস্ট, যে উপরে লিখছে ম্যাক্সিমাম নাম্বার অফ ফাইল দ্যাট ক্যান বি আপলোডেড ভিয়া সিঙ্গেল রিকোয়েস্ট। আপনার বেশি লাগতে পারে, তখন আপনি কি করবেন, এটা বাড়াই দিবেন। এইভাবে হচ্ছে কি মূলত সেটিংস গুলা চেঞ্জ করে। ডিফল্ট সকেট টাইম আউট 60, এরকম অনেক কিছু আছে। যেমন এক্সটেনশনের মধ্যে হচ্ছে মাইস্কুয়েল আই, এটা সে সাপোর্ট করে। ওপেন এসএসএল এগুলো কি বন্ধ আছে। এখন যদি আপনার এমন একটা পিএইচপি প্যাকেজ আপনি ডাউনলোড করেছেন বা একটা প্রজেক্ট ডাউনলোড করছেন, কপি পেস্ট করা প্রজেক্ট, ডুপ্লিকেট প্রজেক্ট, প্রজেক্টটা অন করতে গেলেন, ওই প্রজেক্টে হয়তো ওপেন এসএসএল এই টাইপের কোনো টেকনোলজি ইউজ করেছে, তখন আপনাকে এখান থেকে সেমি কলনটা উঠাই দিতে হবে, নয়তো প্রজেক্টটা রান হবে না। আমরা যেমন পিএইচপির সাথে মাইস্কুয়েল কাজ করবো, এই যে এক্সটেনশন মাইস্কুয়েল দেওয়া আছে, এটা যদি সেমিকলন দিয়ে আটকে দেন, আপনি কিন্তু মাইস্কুয়েল আর কাজ করবে না পিএইচপির সাথে। মাইস্কুয়েল আমি এটা উঠে দিলাম, তখন এটা কাজ করবে। তো এই টাইপের, এই যে এসকিউএল লাইট 3 এখানে কি উঠায় দেওয়া আছে, তার মানে কি এসকিউএল লাইট এখানে কাজ করবে না। কিন্তু যদি কাজ করাইতে চান, তাহলে এই সেমিকলনটা আপনাকে উঠিয়ে দিতে হবে, তখন এসকিউএল লাইট এটা কাজ করবে। এইভাবে বিভিন্ন সেটিংস আছে, আপনি চেঞ্জ করতে পারেন। ওয়ার্ডপ্রেসে যখন থিম ইনস্টল করতে যাই আমরা, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে যখন থিম ইনস্টল করতে যাই, তখন কিন্তু কিছু কিছু থিম থাকে খুব ভারী, খুবই হাই কোয়ালিটির থিম, এবং সেগুলো অনেক প্রাইস দিয়ে কেনা লাগে, তাই না? ওই ওয়ার্ডপ্রেসের থিম গুলা যখন ইনস্টল করতে যাবেন, তখন দেখা যাবে নর্মাল যে আপনার পিএইচপি লিমিট গুলা আছে, সেগুলা দিয়ে ওই থিম গুলা আর ইনস্টল হচ্ছে না। তখন ওই থিমের মধ্যেই বলে দিবে যে হ্যাঁ, আপনার এই অপশন গুলা বাড়ায় নেন। যেমন ম্যাক্স এক্সিকিউশন টাইম একটা আছে, ম্যাক্স আন্ডারস্কোর এক্সিকিউটিভ টাইম, দেখছেন? এটা কত, মাত্র 120 সেকেন্ডের মতো আছে। আপনি এটা বাড়ায় দেওয়ার লিমিট মানে করে দিতে পারেন। আবার এখানে দেখেন ম্যাক্স ইনপুট টাইম 60 সেকেন্ড আছে, এটা আপনি আপনার মতো বাড়িয়ে নিতে পারেন। এই যে ম্যাক্স এক্সিকিউশন টাইম, ম্যাক্স ইনপুট টাইম, এগুলো যদি না বাড়িয়ে নেন, তখন যে আপনার যে ভারী প্রজেক্ট গুলো কিংবা হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেসে ভারী থিম গুলা যেগুলো আপনি ইনস্টল করতে চাচ্ছেন, তখন সেগুলা ইরোর দিবেন। ওরা ওখানেই বলে দিবে যে হ্যাঁ, তোমার এখানে লিমিটেশন আছে 60 পর্যন্ত, বা লিমিটেশন আছে 600 পর্যন্ত, এর বেশি হলে আর হবে না। আমি এগুলো আমার লাগবে না, হাই আমি পিসিতে ওয়ার্ডপ্রেস ইউজ করি না, বা হাই কোয়ালিটি আমি তো প্রজেক্ট কখনোই কপি করি না, ক্লায়েন্টের প্রয়োজন হলে আমি নিজে তৈরি করে দিই। হ্যাঁ, আচ্ছা। এই যে মেমোরি লিমিট 512 মেগাবাইট, 1 জিবি লাগতে পারে, তখন আপনি সেভাবে মেমোরি লিমিট দিয়ে দিবেন। তো এইভাবে হচ্ছে কি আমরা php.ini এর সেটিংস যেগুলো দরকার, সেটিংস গুলো অনেক বড়, আমি মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস গুলো আপনাকে দেখাইলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনার প্রয়োজন হলে সেটিংস গুলো চেঞ্জ করে নেবেন। নর্মালি এই হাত ফাইলে আমাদের হাত দেওয়া লাগে না। কখন লাগবে? যখন আমরা কোনো ওয়ার্ডপ্রেস বা জুমলা বা ম্যাজেন্টোর কোনো ভারী থিম ইনস্টল করতে যাব, তখন ওখানেই আমাকে বলবে যে তোমার এখানে লিমিটেশন আছে। অথবা আপনার লারাভেলের কোন একটা বড় প্রজেক্ট ডাউনলোড করেছেন, সেখানে বলে দিবে যে আপনার এই লিমিটেশনের কারণে
আপনার এই প্যাকেজ বা এই থিম বা প্লাগিনটা ইনস্টল হচ্ছে না, তখন আপনি এখানে এসে লিমিটটা বাড়িয়ে নেবেন, সেটিংসটা চেঞ্জ করে নেবেন। এইভাবে php.ini ফাইলটা কাজ করে। আচ্ছা, এই গেল php.ini ফাইলের সেটিংস। এরপরে কি করতে পারি? অ্যাপ্লিকেশন স্ট্রাকচারাল গাইডলাইন। আচ্ছা, আমরা যখন প্রজেক্ট বানাই তখন একটা অ্যাপ্লিকেশন যে তৈরি করে সেগুলোর একটা স্ট্রাকচার তৈরি করে নেয়। নর্মালি সাধারণত একটা প্রফেশনাল আইটি ফার্মে যেটা হয়, একটা ইউআই ডিজাইনার থাকে, হ্যাঁ? আমি একটু বুঝাই। একটা হচ্ছে গিয়ে ইউআই ডিজাইনার থেকে একজন থাকতে পারে, একাধিক থাকতে পারে, সোজা বাংলায় একটা টিম থাকবে যাদের কাজ হচ্ছে আমার যে ওয়েবসাইটটা তৈরি হবে অথবা অ্যাপ্লিকেশন তৈরি হবে সেটা আগে থেকেই কিরকম দেখাবে সেটা তাদের গ্রাফিক্স ডিজাইনের সফটওয়্যার ব্যবহার করে আহ, তৈরি করা, হ্যাঁ? তো এই ইউআই ইউএক্স ডিজাইনার এরা হচ্ছে কারা? এই ইউআই ইউএক্স ডিজাইনারটা হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে আহ এক ধরনের গ্রাফিক্স ডিজাইনার যারা হচ্ছে একটা মোবাইল অ্যাপস বা একটা কম্পিউটার সফটওয়্যার অথবা একটা ওয়েবসাইট প্রোগ্রামার তৈরি করার আগেই দেখতে কিরকম হবে এই লেআউটটা ওরা ওদের টুলস দিয়ে ডিজাইন করে আগে থেকেই দেখাই দেবে যে হোম পেজটা দেখতে এরকম হবে, হোম পেজের পরে অ্যাবাউট পেজটা দেখতে এরকম হবে, লগ ইন করলে এই পেজে প্রবেশ করতে পারবে, লগ ইন করলে এই পেজে প্রবেশ করতে পারবে না, হ্যাঁ? এরা হচ্ছে এই ইউআই ইউএক্স ডেভেলপাররা তৈরি করে, ওরা এক ধরনের গ্রাফিক্স ডিজাইনিং। ওরা যে টুলস গুলা ইউজ করে এর মধ্যে কিছু টুলস এর নাম বলি। আগে ইউজ হতো অ্যাডোবি ফটোশপ, প্রচুর ইউজ হতো। এবং ফাইবারে যখন আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করতে যাবেন বা আপওয়ার্কে, তখন ওখানে দেখবেন এখনো আছে যে পিএসটি টু এসটিএমএল, হ্যাঁ? পিএসটি মানে ওখানে হচ্ছে ফটোশপ ডকুমেন্ট বলে এটাকে, হ্যাঁ? পিএসডি টা বেশ ইউজ হয়। এরা পিএসডি টা কি হতো, ফটোশপ অ্যাকচুয়ালি ফটো এডিটিং সফটওয়্যার, কিন্তু এই কাজের জন্য ফটোশপ তৈরি না। কিন্তু ফটোশপে কিন্তু আপনি ফটো এডিটিং এর পাশাপাশি আপনি আপনার ওয়েবসাইটের ফটোটা কিরকম হবে এডিট করে আগে থেকে দেখাই দিতে পারেন যে আমার ওয়েবসাইটের হোম পেজটা উপরে নেভিগেশন বারটা এরকম থাকবে, তারপরে হচ্ছে গিয়ে লোগোটা বাম সাইডে থাকবে, স্লাইডারটা ডান সাইডে থাকবে, আগে থেকে ডিজাইন করা থাকবে, হ্যাঁ? এটা হচ্ছে গিয়ে পিএসডি ফাইল দিয়ে করে দেওয়া যায়। বর্তমানে যেগুলো বেশি হয় সেটা হচ্ছে অ্যাডোবি এক্সটি টা বেশি হয়, আর হচ্ছে গিয়ে ফিগমা প্রচুর ইউজ হয়। ক্যানভাও একটু ইউজ হয়, কিন্তু ইউআই ইউএক্স সফটওয়্যার মানে হচ্ছে এক্সটি অথবা ফিগমা, এটা মানে প্রচুর ইউজ হয়, ক্যানভা ইউজ হয়, এরকম আরো কিছু থাকতে পারে, ফটোশপ তো ইউজ হয়, ইলাস্ট্রেটর তেমন একটা ইউজ হয় না বললেই চলে। তো এরা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, যারা এই এক ধরনের গ্রাফিক্স ডিজাইনার যারা হচ্ছে আমার ওয়েবসাইটটা অ্যাকচুয়ালি ডিজাইন করে দিচ্ছে যে এরকম হবে। তো ওরাই কি করে আমার ওয়েবসাইটের স্ট্রাকচারটা তৈরি করে দেয় কিরকম, যে আমার এটা হচ্ছে গিয়ে একটা হোম পেজ থাকবে, আবার কি থাকতে পারে একটা অ্যাবাউট পেজ থাকবে, হ্যাঁ? এরকম আবার কি থাকতে পারে একটা কন্ট্যাক্ট পেজ থাকবে। কিন্তু হোম পেজে সরাসরি ঢুকতে দেব না, হোম পেজে ঢুকতে গেলে আগে আপনাকে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে? লগ ইন পেজে আবার একটা বাটন থাকবে যে তোমার কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করো, সেজন্য এটা কি থাকতে পারে, সাইন আপ পেজ থাকতে পারে, হ্যাঁ? মানে বলে দেওয়া থাকবে যে এইখানে একটা ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট যদি ক্লিক করে তাহলে এই পেজে চলে আসবে। সাইন আপ হইলে তার হয়তো একটা ইমেল ভেরিফিকেশন পেজ থাকবে, যে তুমি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছো সাইন আপ ফর্মে বলে দেওয়া থাকবে যে তোমার এই ফিল্ড দাও। তারপর কি থাকবে যে হ্যাঁ এতে ইমেল ভেরিফিকেশন পেজ থাকতে পারে, তাই না? ইমেল ভেরিফিকেশন পেজ।
এই ইমেল ভেরিফিকেশন পেজে যদি ইমেল ঠিকঠাক মতো দেওয়া হয়, তখন তাকে আমি হোম পেজে নিয়ে যাব। এইভাবে একটা সার্কেল থাকতে চাই। আবার হোম পেজের ডিজাইনটা পুরা থাকবে, উপরে নেভিগেশন বার থাকবে, হ্যাঁ, এই যে একটা কি থাকবে, ব্যানার থাকবে বা স্লাইডার থাকবে, এখানে আমাদের টিম সম্পর্কে কিছু থাকবে। আর একদম নিচে কি থাকবে, একদম নিচে ফুটার। তো এই যে ডিজাইনটা, এই যে এইটাই হচ্ছে স্ট্রাকচার বা কিরকম দেখাবে। আমি যদি গুগলে সার্চ দিই, গুগলে কি সার্চ দেবো, আপনাদের এই কথাটা লিখেই না সার্চ দিলাম যে অ্যাপ্লিকেশন স্ট্রাকচার গাইডলাইন, এটা লিখে সার্চ দিলাম, দেখি কি দেখি। Waiva at a perfect guide for your application. যাক, ও কিছু একটা দিয়েছে। আপনি যদি, এখন তো চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন, ও আরো বেটার সার্ভিস দিল। ঠিক আছে, চলুন আমরা চাই দিতে। আমি এটা ঠিক না, এটা হতে পারে। এটা কি এখনো লোড হয়নি? হ্যাঁ হয়েছে, মাত্র লোড হবে। হুম, বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে, দেখছেন? ও একটা স্ট্রাকচার দিচ্ছে যে ডিরেক্টরি স্ট্রাকচার। মানে ডিরেক্টরি মানে কি, আমার ফোল্ডার গুলা, যে কোন ফোল্ডারের আন্ডারে কোন ফোল্ডার আছে। এই যে সোর্স এর আন্ডারে কনফিগ, এই ফাইল গুলো আছে, ভিউজ ফোল্ডার। টেস্ট আছে, নোড মডিউলস একটা ফোল্ডার থাকবে, ডট ইএনভি একটা ফোল্ডার থাকবে। সেপারেট কনসার্ন, আচ্ছা। কন্ট্রোলার স্যান্ডেল, আচ্ছা। মডিউল আছে এখানে, আবার ওই যে আরেকটা দিছে যে এমবিসি প্যাটার্নে যদি কাজ করেন, হ্যাঁ। এমবিসি প্যাটার্ন মানে কি, ওটা একটা স্ট্রাকচার, ওটা হচ্ছে মডেল, ভিউ, কন্ট্রোলার। তো এখানে হচ্ছে মডেল নিচ্ছে, মডেলের আন্ডারে মডেল দিয়ে কি করে, ডাটা বেস কন্ট্রোল করে, হ্যাঁ। এমবিসি প্যাটার্নটা একটু যদি আপনাদের ক্লিয়ার করি হালকা। এটা হচ্ছে এম, এম ফর হচ্ছে তার মডেল, তারপরে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে ভিউ, ভিউ। আর একটা থাকে হচ্ছে গিয়ে আপনার কন্ট্রোলার। এই স্ট্রাকচারটাকে একটু বুঝাই। এই ভিউটা হচ্ছে ইউজার যা দেখতে পারবে ওটা কন্ট্রোল করবেন আপনি, হ্যাঁ। ইউজার কি দেখতে পারবে, ইউজার যেটা দেখতে পারবে সেটা থাকবে হচ্ছে গিয়ে ভিউ। ভিউ থেকে মূলত সেন্ড রিকোয়েস্ট, রিকোয়েস্ট গেট রিকোয়েস্ট যাবে। ভিউ থেকে রিকোয়েস্ট যাবে কোথায়, কন্ট্রোলারের কাছে। কন্ট্রোলার যদি মনে করেন না, ভিউর যেটা প্রয়োজন সেটা আমি নিজেই কন্ট্রোল করতে পারবো, সে তখন ওইটাই ব্যাক করে দেবে। কিন্তু কন্ট্রোলার যদি দেখে যে না, ভিউর যেটা প্রয়োজন সেই তথ্য আমার কাছে নাই, তখন সে যাবে মডেলের কাছে। মডেল আর কিছু না, মডেল হচ্ছে আপনার ডাটাবেস বা তথ্য সংরক্ষণ করে রাখে। মডেল কন্ট্রোলারকে, মডেল কিন্তু ভিউকে দেবে না, মডেল কন্ট্রোলারকে ওর যা যা ডাটা দেবে লাগবে সেটা দিয়ে দিবে। তারপর কন্ট্রোলার কি দেখবে, হ্যাঁ ভিউর ডাটাটা চাইছে এবং ভিউ এটা ডিজার্ভ করে, ও লগ ইন করেছে বা এই ডাটাটা অ্যাক্সেস করার ওর অধিকার আছে, এটাও চেক করে দেখবে। দেখে দেন সে ওকে ভিউকে ডাটাটা দিয়ে দেবে। এটা হচ্ছে নর্মালি এমভিসি তে কাজ করে। লারাভেলে আরো দুইটা পার্ট এখানে বেশি আছে। লারাভেল পিএসপি ফ্রেমওয়ার্ক চিনেন, ওখানে রাউট নামে একটা জিনিস বেশি আছে।
যে ভিউটা কোন রাউটে হিট করবে, কোন রাউটে হিট করলে কি দেখাবে, এবং আরেকটা আছে হচ্ছে গিয়ে মিডল ওয়্যার একটা পর্দা আছে যে চাকরির মতো কাজ করে। তো এইটা আমি এখান থেকে ক্লোজ করে দিই। এইটা হচ্ছে গিয়ে আমার এই যে এমভিসি কনফিগারেশন, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন স্ট্রাকচারের বিভিন্ন প্যাটার্ন সে আমাকে দিয়ে দিচ্ছে। আশা করি এর থেকে বেশি আমাদের আপাতত জানা লাগবে না, আমরা সামনে আগাই। অ্যাপ্লিকেশন স্কেলেটন সেম জিনিস। হুম? একই সাথে আমি বলে দিতে পারতাম যে কি অ্যাপ্লিকেশন স্ট্রাকচার এন্ড অ্যাপ্লিকেশন, উপরে আমি চ্যাট জিপিটি কে কি বলেছিলাম, অ্যাপ্লিকেশন স্ট্রাকচার গাইডলাইন, আর এটাকে হচ্ছে অ্যাপ্লিকেশন স্কেলেটন। স্কেলেটন মানে কি কঙ্কাল না, ভেতরে কিরকম থাকবে। ও আমাকে নোট জিএস অ্যাপ্লিকেশনের স্কেলেটন দেখাচ্ছে। অ্যাপ্লিকেশন স্কেলেটন involves setting sub basic structure include necessary folder configuration of file and boilerplate code. Below is the skeleton example of web application common anything like Node.js, PHP, Laravel. এখানে স্কেলেটর কি বলে, এইভাবে স্কেলেটন সিস্টেমটা ব্যবহার করা হয়। যে সোর্সের মধ্যে এগুলো আছে ওই একই, দেখছেন ঘুরে ফিরে সব একই। কনফিগ, কন্ট্রোলার আছে, মডেল আছে, রাউট আছে, মিডল ওয়্যার আছে, সার্ভিসেস হচ্ছে প্যাকেজ ইউনিট, ভিউজ নামে একটা ফোল্ডার আছে, দেখছেন সোর্স নাম। আবার এখানে পাবলিক নামে ফোল্ডার আছে। এটা নোট জেএস এর একটা স্ট্রাকচার দেখাচ্ছে। এই যে অ্যাপ ডট জেএস, এটা হচ্ছে মার্নের যে নোট জেএস সেটার স্ট্রাকচার দিয়ে ও বুঝাই দিচ্ছে চ্যাট জিপিটি। এই যে এনভি ফাইল এনভায়রনমেন্ট ভেরিয়েবল, গোপন তথ্যগুলো এনভায়রনমেন্ট ভেরিয়েবল আকারে থাকবে যাতে আপনার ওয়েবসাইটটা সহজে হ্যাক না হতে পারে। ও তো আরো দিচ্ছে, সমানে দিয়ে যাচ্ছে, রিয়াক্টের উপর কাজ করতেছে। থাকো দিয়ে যাক, আমরা বুঝে নিয়েছি কি যে বোঝা দরকার, যে স্ট্রাকচার আর স্কেলেটন মোটামুটি একই জিনিস, দুইটা সেম টাইপের মিলে। স্ট্রাকচার কিভাবে গঠন হয়েছে, আর স্কেলেটন মানে কঙ্কাল, তাই না? রিকোয়েস্ট রেসপন্স সাইকেল, এইটা একটু আমি একে বোঝাই। আমি যেটা করতে চাচ্ছি, আমি আবার পেইন্টিতে যেতে চাচ্ছি, যাই সমস্যা নেই। রিকোয়েস্ট রেসপন্স কিভাবে কাজ করে, আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এইচটিটিপি রিকোয়েস্ট করবো। আমরা যে রিকোয়েস্ট রেসপন্স নিয়ে কাজ করবো সেটার নাম কি, এইচটিটিপি, ঠিক আছে? এইচটিটিপি মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে? তো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা আমি কি করতে পারি, এটা লেয়ার তৈরি করানো, লেয়ার তৈরি করলে কেমন হয় এটা? না। এখানে ইম্পর্টেন্ট জিনিস যেটা মধ্যে থাকে না, বোঝার চেষ্টা করেন, একটা হচ্ছে ক্লায়েন্ট থাকে বা ক্লায়েন্ট সাইড, আরেকটি থাকে হচ্ছে সার্ভার সাইড। সার্ভার সাইডের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা সবসময় অন থাকে, ও সবসময় ওয়েটিং এ থাকে যে ক্লায়েন্ট থেকে কোনো রিকোয়েস্ট আসবে। সার্ভার কিন্তু অলওয়েজ রেসপন্স করে, কখনো ক্লায়েন্টকে রিকোয়েস্ট সার্ভার সেন্ড করে না। ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট আসে যে আমার এই তথ্যটা দরকার বা আমি এটা দেখতে চাচ্ছি, সার্ভার কি করে, প্রথমে প্রসেস করে যে হ্যাঁ এই যে ক্লায়েন্ট যে দেখতে চাচ্ছে আমি কি ওকে আসলেও দেখতে দেব। সব তথ্য তো ক্লায়েন্ট নাও দেখতে পারে, আমার ওয়েবসাইট একটা গোপন ওয়েবসাইট হতে পারে, শুধুমাত্র যারা লগ ইন করবে শুধু তারাই দেখতে পারবে, আর কেউ আমার ওয়েবসাইট দেখতে পারবে না, এরকমও তো হতে পারে, তাই না? তো সার্ভার আগে চেক করবে, চেক করার পর ও একটা রেসপন্স দেবে, হ্যাঁ এই হলো তথ্য, অথবা রেসপন্স দিবে কি না আমি তোমাকে তথ্য দিতে পারছি না। এইটাই হচ্ছে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে একটা রিকোয়েস্ট। ক্লায়েন্ট থেকে যে রিকোয়েস্ট, যে এটাকে বলা হচ্ছে বিভিন্ন মেথডে রিকোয়েস্ট যেতে পারে।
মেথড মানে কি ওয়ে বা রাস্তা, আর সার্ভার সেই ওয়েতে আপনাকে রেসপন্স করবে। মেথডের উদাহরণ দিয়ে দিই একটু। যেমন গেট জিইটি, গেট নামে মেথড আছে। আমরা যখন ফর্ম ভ্যালিডেশন করেছিলাম, পিওএসটি, পোস্ট নামেও মেথড আছে। হ্যাঁ, এরকম বিভিন্ন মেথডে ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার রিকোয়েস্টে সার্ভার সেটা রেসপন্স করে। এবং এপিআই আপনারা হয়তো নাম শুনছেন, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তো এইটা হচ্ছে কি আপনার এই রিকোয়েস্টের বেসিসেই কাজ করে। কিন্তু ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠায়, সার্ভার সেই রিকোয়েস্টটা গ্রহণ করে সার্ভারের মতো একটা রেসপন্স করে, ক্লায়েন্ট সেই রেসপন্সটা গ্রহণ করে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে কাজ করে হচ্ছে রিকোয়েস্ট রেসপন্স সার্ভার। ওকে, তো সিকিউরিটি পারপাসে যদি কিছু বলি, সিকিউরিটি পারপাসে আমি যেমন ফর্ম ভ্যালিডেশনের সময় কিছু ফাংশন শিখেছিলাম, মনে করে দেখেন। আহ ট্রিম নামে একটা ফাংশন শিখিয়েছিলাম। তারপর হচ্ছে গিয়ে আপনার আহ ফর্ম ভ্যালিডেশনে আসি, এই সরাসরি করে দিয়েছি। সেভ ডাটা নামে কোনো ফাংশন ছিল আমার, ফর্ম ভ্যালিডেশন যা সরাসরি লিখে দিয়েছি, তাই না? আচ্ছা, সরাসরি নিয়েছি। এইটা সিকিউর থাকলো না জিনিসটা। হ্যাঁ, ইউজার চাইলে ইজিলি আমার ওয়েবসাইট হ্যাক করার ট্রাই করতে পারে। তো আমি একটা ফাংশন তৈরি করে দিচ্ছি। সিকিউরিটির অনেক ওয়ে থাকে, এর মধ্যে হচ্ছে একটা ওয়ে হচ্ছে এটা। কিভাবে কি করবেন আপনার হচ্ছে গিয়ে আহ এটা ফাংশন তৈরি করে নিচ্ছি আমি। ফাংশনের নাম দিলাম হচ্ছে, মনে করেন যে কোনো নাম দিতে পারে, আমি বললাম ফাংশনের নাম হচ্ছে সেভ ডাটা, এরকম কিছু একটা দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, তার ভিতরে লিখলাম হচ্ছে একটা প্যারামিটার নিচ্ছে হচ্ছে গিয়ে কি ডাটা। হ্যাঁ, এই ডাটার মধ্যে আমি প্রথমে বলতেছি যে আমি একটা কাজ করতে চাচ্ছি, একটা ফাংশন ইউজ করবো হচ্ছে HTML স্পেশাল চার্টস। এটা কি একটা ফাংশন, এর জন্য প্যারেন্থেসিস দিলাম, তার ভিতরে এই ডাটাটাকে পাস করে দিলাম। তাহলে HTML স্পেশাল চার্টস ফাংশনটা কি করে, ও যে HTML ক্যারেক্টার গুলো আছে এগুলাকে আহ মানে কনভার্ট করে ফেলে, প্রশমিত করে ফেলে, বা এটাকে আর সে রান করতে দেয় না। হ্যাঁ, তাতে HTML কোড আর আমার এখানে ঠিকঠাক মতো কাজ করবে না। সোজা বাংলায় প্রোগ্রামিং এর একটা অংশ আমি ডিসেবল করে দিলাম, যাতে হ্যাকাররা তাদের হ্যাকিং কোড এখানে পুশ না করতে পারে। দেখা যাবে আমার ফর্মের ভিতরে হ্যাকাররা অনেকগুলা স্পেস, হোয়াইট স্পেস দিয়ে দিল, এতে আমার প্রচুর ডাটা জায়গা নষ্ট হবে। হ্যাঁ, তো এই যে জায়গাটা নষ্ট হবে, এটা ডাটাবেজেরও জায়গা নষ্ট হবে, ডাটাবেজটা এইভাবে হ্যাকার ভারী করে দিতে পারে। এটা ওদের একটা ট্রিক্স হতে পারে। তো ট্রিম ফাংশন কি করে, এই যে জিনিসটাকে হোয়াইট স্পেস বলে, ওই অতিরিক্ত স্পেস যা আছে ও সবগুলাকে ক্যান্সেল করে দেয়। এটা হচ্ছে ট্রিম ফাংশনের কাজ। আচ্ছা, জাভা স্ক্রিপ্ট কোড যাতে শান্তি মতো রান্না করতে পারে এর জন্য একটা ফাংশন ইউজ করলাম, সেটা হচ্ছে স্ট্রেপ স্ল্যাশেস। এটা টার্গেট করে শুধু স্ল্যাশ, যাতে অন্য স্ক্রিপ্ট যদি কেউ রান করার চেষ্টা করে সেখানে স্ল্যাশ থাকার চান্স থাকে বেশি, সেই স্ল্যাশটাকে ও রানই করতে দিবে না। তা মানে প্রোগ্রামিং এর আরেকটা পার্টকে আমি ডিসেবল করে দিলাম। দেন আমি বললাম রিটার্ন করো কাকে, এই ডাটাটাকে রিটার্ন করো। তার মানে এই ফাংশন একটা কিছু নিবে, সেইটাকে তিনটা ফাংশনের ভিতর দিয়ে পাস করে একেবারে পরিষ্কার করে কোনো হ্যাকিং কোড রান করতে পারবে না, তখন সেটা রিটার্ন করবে। এতে কি হবে, এই যে আমি সরাসরি ইউর নেম একটা ফিল্ডে কল করেছি পোস্ট মেথড, এতে হ্যাকার যা ইচ্ছা তাই কোড দিয়ে দিতে পারে। আমি এখানে কি করলাম, ভাই তুমি যা ইচ্ছা তাই কোড দাও, আমি এটাকে সেভ ডেটা ফাংশনের ভিতর পাস করে দিলাম। তাহলে আর এই হ্যাকার কি আমার ফর্মটা আর হ্যাক করার চেষ্টা করলেও
সহজে পারবে না, খুবই হার্ড হবে, হবেই না বলতে গেলে। হ্যাঁ, কারণ এটা যদি যদি কেউ হ্যাক করে ফেলে তারা বুঝবেন সে আসলেও হ্যাকার। কিন্তু ওই যে পাতি হ্যাকার যেগুলো আছে, যেমন হচ্ছে থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে, হ্যাঁ, ওরা কিন্তু এগুলা কিছু করতে পারবে না। আর যারা খুবই হাই লেভেলের হ্যাকার তারা হয় কোনো বড় কোম্পানিতে চাকরি করতেছে অলরেডি, অথবা তারা জেলে বন্দি আছে বা মারা গেছে। ওই লেভেলের হ্যাকার আপনার ওয়েবসাইট আশা করি হ্যাক করতে আসবে না। তো এইটা হ্যাক করতে পারার কথা না, অ্যাটলিস্ট ফর্ম দিয়ে। অনেকে সিকিউরিটি, সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে, এই সে ফর্ম দিয়ে একটু এসকিউএল ইনজেকশনের যে কোড গুলো আছে, সেই কোড গুলা বা হ্যাকিং এর কোড গুলা দিয়ে আপনার সাইডের দুর্বলতা আপনাকে দেখাইতে পারে। যে হ্যাঁ, এই যে দেখেন আমি কোড দিলাম আপনার ফর্মের ভিতর থেকে, আমি আপনার তথ্যগুলো সব নিয়ে নিলাম, আপনার ওয়েবসাইট হ্যাক করে ফেললাম। ওই কাজটা আর এইটার ফাংশনের মাধ্যমে দিলে আর করতে পারবে না সহজে। তো মাইস্কুয়েলও যখন কাজ করবো, আমরা তো মাইস্কুয়েল নিয়ে কাজ করিনি, আশা করি নেক্সট ক্লাস দিয়ে মাইস্কুয়েল নিয়ে কাজ করব। হ্যাঁ, মাইস্কুয়েল নিয়ে যখন কাজ করব তখন দেখবেন হচ্ছে গিয়ে আমরা মাইস্কুয়েলেরও একটা বা বেশ কয়েকটা সিকিউরিটি পারপাস কিছু ফাংশন আমরা ইউজ করতে পারি। সেই ফাংশন গুলো আমরা দেখাই দিব। তো এরকম সিকিউরিটি পারপাস আপনি বিভিন্ন জিনিস করতে পারেন। যেমন আপনার এই ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় হচ্ছে গিয়ে কোন পেজে ঢুকছেন, ডট পিএইচপি। তো ডট পিএইচপি দেখে তো ইউজার বুঝেই যাবে যে কি এইটা পিএইচপি দিয়ে কোডিং। তো এই ডট পিএইচপি ও সিকিউরিটি পারপাস আপনি চাইলে হাইড করে ফেলতে পারেন। তাহলে এটা একটা ওয়ে হইতে পারে। আপনি এমভিসি প্যাটার্ন ফলো করেন, ওয়েবসাইট সিকিউর হবে। আপনি যদি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করেন তাহলে তো কথাই নেই, খুবই দারুণ। আপনার ওই ফ্রেমওয়ার্কের ভিতরে সিকিউরিটি পারপাস যা যা কোডিং করা লাগে ওরা করে দিবে। হ্যাঁ, আচ্ছা। রিসোর্সেস, রিসোর্সেস তো আমরা পিএইচপির সাথে বিভিন্ন রিসোর্স ইউজ করি। যেমন আমরা নেক্সট ক্লাসই এটা ধরবো, এসকিউএল ডাটাবেস। হ্যাঁ, তো এই এসকিউএল ডাটাবেস কিন্তু পিএইচপির কিছু না। এসকিউএল ডাটাবেস কিন্তু আপনি চাইলে যা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথেও কিন্তু রান করতে পারেন। যেমন আপনারা যে মার্নের নোড.জেএস সম্পর্কে শুনেছেন, পাইথন শুনেছেন, তাই না, জ্যাঙ্গো দিয়ে কাজ করে। তো এই ধরনের সবকিছুতেই কিন্তু আপনার এসকিউএল, মাইএসকিউএল এগুলা ইউজ হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো যে থার্ড পার্টি জিনিস যেগুলো আমরা ইউজ করতেছি, এই ধরনের জিনিসগুলাকে পিএইচপির ভাষায় বলা হয় রিসোর্স। অথবা থার্ড পার্টি একটা ফাইলও হইতে পারে, ডট টিএক্সটি একটা ফাইল, ওটাও কিন্তু পিএইচপি দিয়ে আপনি ওপেন করতে পারবেন। কিন্তু ওই ফাইলটা কি পিএইচপির ফাইল না অন্য ফাইল? তো এই টাইপের জিনিস হচ্ছে থার্ড পার্টি জিনিস। থার্ড পার্টি জিনিসগুলাকে আমরা বলতেছি রিসোর্স পিএইচপির ভাষা। তো এই ছিল হচ্ছে কি একটা জাস্ট আজকে আলোচনা, আজকে কোডিং এর কিচ্ছু করি নাই। আমি বলেছিলাম যে আজকে আমি নর্মাল পিএইচপির এটা শেষ করব। এটা একটা নর্মাল আলোচনা। তো আমরা নর্মাল পিএইচপি, হ্যাঁ বলেন। অ্যাডমিন প্যানেলটাও কি আপনি দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, প্রজেক্ট আমি দেখাবো, প্রজেক্ট আমি দেখাবো। পিএইচপির প্রজেক্ট যেটা সেটা আমি দেখাবো। এই যে ই কমার্স প্রজেক্ট দেখলেন না, এই ই কমার্স প্রজেক্ট আমি দেখাবো। ওই ই কমার্স প্রজেক্টের মধ্যে একটা অ্যাডমিন প্যানেল আমি দেখাই দেবো। হয় যদি চান যে না আপনি নিজে বানাবেন অ্যাডমিন প্যানেল, ইজিলি বানাই দেবো। আর যদি বলেন না আমরা তো অনেক হাইফাই ডিজাইন লাগতে পারে, কপি পেস্ট করব, তখন ওই কপি পেস্ট করা অ্যাডমিন প্যানেল কিভাবে আপনি কাটছাট করে নিজের মতো করে নেবেন এটাও দেখাই দেবো, সমস্যা। আচ্ছা, মানে আমাদের এই যে শিডিউলের মধ্যে ছিল আর কি, কোর্স মডিউলের মধ্যে অ্যাডমিন প্যানেল ছিল। অ্যাডমিন প্যানেল এখানে আছে, কই গেছে, চলে গেছে, থাকার কথা তো আশেপাশে। অ্যাডমিন প্যানেল, তাই না? অ্যাডমিন প্যানেলে দেখেন কি লিখছে, এই যে প্রোডাক্ট লিখছে। প্রোডাক্ট মানে কি? ই কমার্স প্রজেক্টের অংশ এটা। ইউজার ম্যানেজমেন্ট মানে আপনার কোন কোন ইউজার আছে, ক্যাটাগরি মানে প্রোডাক্টের কি কি ক্যাটাগরি থাকতে পারে। হোম পেজ ম্যানেজমেন্ট, হোম পেজের যে বিভিন্ন লোগো টোগো যা যা আছে, হ্যাঁ, সেগুলো আপনি বা ব্যানার যদি চেঞ্জ করতে চান, হোম পেজে কোনো টেক্সট চেঞ্জ করতে চান, সেটা কিভাবে করতে পারেন।
সেটিংস দিতে পারেন যে হ্যাঁ আমার সেটিংস চেঞ্জ করলাম, সাইডের ভাষা চেঞ্জ হয়ে গেল, অথবা সাইডের কালার চেঞ্জ হয়ে গেল, সাইডের ডিজাইনই চেঞ্জ হয়ে গেল, এই টাইপের কিছু। এই আর কি ওয়ার্ডার ম্যানেজমেন্ট, মানে কিভাবে প্রজেক্টের ওয়ার্ডার নেবেন, হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলের মধ্যে আছে। তো ওটা যখন আমরা ই কমার্স প্রজেক্ট করবো না, ওইটার মধ্যেই পড়ে যাবে, ই কমার্স প্রজেক্টের মধ্যে অ্যাডমিন প্যানেল তৈরি করাটা প্রয়োজন। স্যার এরপরে যে কোয়েরি এবং স্কুয়াল ডাটাবেস এগুলো কি আপনি একটু করাবেন নাকি? এসকিউএল আমি দেখাবো, কিন্তু যে কোয়ারি তো আপনাদের জাভাস্ক্রিপ্ট ক্লাস কে নিছে? স্যারে বলছিল তো, এটা বলে স্যারের না, ওই যে আইমান স্যার নিছিল। যে কোয়ারি ছোট জিনিস, যে কোয়ারিতে কি আছে? সিলেক্টর যে করে একদিন বসলে হয়ে যাবে। ম্যানেজিং সিএসএস, অ্যানিমেশন, শো, হাইট, এটা একদিনের কাজ, একদিন বসলে হয়ে যাবে। আর জাভাস্ক্রিপ্ট পারেন না? জি জি যাবো। জাভাস্ক্রিপ্ট পারেন তো তাহলে যে কোয়ারি আপনার, যে কোয়ারি রিয়াক্ট আছে আপনাদের, রিয়াক্ট, জি রিয়েক্ট। রিয়াক্ট পারলে যে কোয়ারি আপনি খুব মান্দাতা আমলের জিনিস। তারপরে যেহেতু দেখতে চাচ্ছেন, আমি দেখাই দেবো না, আমার সমস্যা নেই, আমি দেখাই দেবো। মান্দাতা মনে করেন বলতেছি, যে কোয়ারি আপনার কত 2010-12 সালের দিকে খুবই পপুলার ছিল। এরপর আস্তে আস্তে এই যে অ্যাঙ্গুলার জিএস, রিয়াক্ট জিএস এগুলো আসছে পরে, যে কোয়ারিটা এখনো আছে, ইউজ হয়, কিন্তু ওই যে ও- অনেক ওয়েবসাইট ইউজ করছে, তো এর জন্য আর কি চলতেছে। তো স্যার দেখা একটা দিব না যে করে। অবজেক্ট বলেন। ওরিয়েন্টেড পিএইচপি কনস্ট্রাকশন, যেটা ওইটা অবজেক্ট। ওইটা আমি দেখাবো, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিটা আমি দেখাবো। আপনি পিএইচপির মধ্যে যা দেখতেছেন সবই আমি দেখাবো, ঠিক আছে। ওয়ার্ডপ্রেস আমি দেখাবো না, ওয়ার্ডপ্রেস মনে হয় মিনাস দেখাবে। এই আর কি। তাহলে মনে করে দিন নেক্সট দিন যদি আমি এসকিউএল ধরি, আপনি আমাকে মনে করে দিন যে স্যার আজকে পিএইচপি যে কোয়ারিটা একটু দেখাই দিবেন বলছিলেন, ঠিক আছে। তাহলে আমি নেক্সট দিন যে কোয়ারিটা দেখাই শেষ করে দেবো। তা আমার মনে থাকলে তো আমি শুরু করবো না, ঠিক আছে। ভাইয়া আমাদের ওয়ার্ডপ্রেসে যেমন একটা সি প্যানেল থাকে সব কন্ট্রোল করার জন্য, যার ওয়েবসাইট সে হ্যাঁ, ইজিলি করতে হতে পারে, আমাদের পিএইচপি থেকে এটা দেখানো হবে। পিএইচপি তে সি প্যানেলটা বানানো হবে আর কি। ওয়ার্ডপ্রেসের সি প্যানেল তো অলরেডি বানানো থাকে, তাই না? আমরা জি জাস্ট ওটা ব্যবহার করি, কিন্তু পিএইচপি তে কিন্তু এটা কিন্তু র জিনিস, বানানো থাকে না, কষ্ট করে বানাইতে হবে আপনার মতো করে। পিএইচপি কখনো ইউজ করবেন, ওয়ার্ডপ্রেস কখনো ইউজ করবেন, কারণ কি যখন ক্লায়েন্টের খুব তাড়াতাড়ি কাজ লাগবে, যে কোনো একটা স্ট্যান্ডার্ড জিনিস হলেই হয়, তখন ওয়ার্ডপ্রেস ইউজ করবেন। কিন্তু ক্লায়েন্টের ইউনিক জিনিস লাগবে, যে যেটা ওয়ার্ডপ্রেসের নাই, মানে ক্লায়েন্টের জন্য আলাদা জিনিস তৈরি করা লাগবে, তখন আপনি পিএইচপি তে আসবেন। জি যেমন রিসেন্টলি আমার কাছে একজন আসছে যে তার একটা স্কুলে, ছোট স্কুল আছে, সেই স্কুলে অনলাইনে রেজিস্ট্রেশন সিস্টেম থাকবে, এবং ফিল্ড গুলো একদম তার মতোই হবে, তার মতোই একটা অ্যাডমিন প্যানেল থাকবে, যেখান দিয়ে সে বিকাশে পেমেন্ট গুলো অ্যাকসেপ্ট করবে, রেজিস্ট্রেশন ফর্মটা। তো এই যে কাজটা, এটা আমার মতো ওয়ার্ডপ্রেস এর থেকে আপনি যদি, যেহেতু ক্লায়েন্টের একদম নিজের মতো নিজস্ব সিস্টেম লাগবে, তখন আপনি পিএইচপি দিয়ে করে দেন, বা পিএইচপি ফ্রেমওয়ার্ক যে আছে লারাভেল, সেটা দিয়ে করে দেন। এই আর কি। তো সি প্যানেল যেটা, ছোট কথা থেকে বড় কথা চলে গেলাম, সি প্যানেল ওয়ার্ডপ্রেস রেডিমেড থাকে, পিএইচপি তে বানায় নিতে হবে। স্যার, লারাবেল তো আমাদেরকে দেখানো হবে না? লারাভেল নাই, লারাভেল নাই। আসলে একটা স্যার সি প্যানেল বানাতে কেমন সময় লাগবে? পরবর্তীতে কিন্তু আপনি শিখবো, যে দিতে ভালো পিএইচ পিএইচপি আগে অনেকদিন থাকেন, লারাভেল পরে। আমার কাছে পিএইচপি শেষ করে না, লারাভেলের টিউটোরিয়াল যদিও অনলাইনে কম আছে, লারাভেল আস্তে আস্তে শিখা যায়, কিন্তু কোর্সে নাই লারাভেলের ক্ষেত্রে। আর লারাভেল যে এমন না যে যে কোয়েরিটা, যে আপনার সিলেবাস যেটা আছে এটা একদিনে শেষ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। লারাভেল একদিনে শেষ হওয়ার জিনিস না। আপনার হচ্ছে পিএইচপি যদি আমি 3 মাস দেখাই, লারাভেল শেখাইতে আরো 3 মাস লাগবে, ওরকম অবস্থা। ও স্যার, আপনি আরেকটা জিনিস বলছিলেন মনে করে দেওয়ার জন্য, যে আমরা এপিআই কিভাবে ক্রিয়েট করবো, ওটা বলছিলেন একটু দেখাই। এপিআই, আচ্ছা।
এপিআই পিএইচপি দিয়ে তৈরি করা যায়, লারাভেল দিয়ে তৈরি করা যায়। মনে করেন হচ্ছে গিয়ে একটা নতুন ফাইল নেই, আজকে লেসন 31, এটা হচ্ছে api.php, ঠিক আছে? তো এইটা হচ্ছে কি আমি একটু আগে ওপেন করি, এখানে জাস্ট এলাম, যে এটা রান হয় কিনা, তাও এইচটিএমএল এ লিখলাম। হ্যাঁ, তাহলে আমি এখন হচ্ছে গিয়ে আমার ওয়েবসাইটে আসি, এসে বলি লোকাল হোস্ট 245 এপিআই, এই যেখানে হা 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 আসছে। তাহলে এই কোডটা অ্যাকচুয়ালি আমি কপি করতে চাচ্ছিলাম, হ্যাঁ, উপরের ইউআরএলটা। তো এইখানে হচ্ছে গিয়ে আমি এখানে বলে হচ্ছে গিয়ে একটা সফটওয়্যার লাগবে, সেটার নাম হচ্ছে পোস্টম্যান। এপিআই বানাইতে গেলে এই পোস্টম্যানটা আমার খুব ইউজফুল। এই পোস্টম্যানটার নাম শুনে বুঝতে পারতেছেন এটা কি করে, পোস্ট করে, কি পোস্ট করে, আমার রিকোয়েস্ট নিয়ে যায় অ্যাকচুয়ালি। হ্যাঁ, আরে ওপেন হয় না কেন, এটা লগ ইন করার ছিল তো। ওকে, এই হচ্ছে আমার বাম সাইডে কিছু আছে, এটা হচ্ছে আগের বানানো এপিআই, এগুলা বাদ, এগুলো নিয়ে আমি কাজ না করি। এইখানে দেখেন আমি উপরে কিছু করে থোপা, উপরে কিছু আছে, এই যে এক একটা উইন্ডো, গুগল ক্রোমের মতো, তাই না, ট্যাব এক একটা। এই পোস্টম্যান একটা কি করে আমার রিকোয়েস্ট পোস্ট করে, যেমন আমি একটা নতুন রিকোয়েস্ট তৈরি করতে চাচ্ছি, এখানে আমার মেথডটা কি, গেট মেথড। আমি কোথায় পাঠাবো, ওই যে আমার পিএইচপি ইউআরএল, আমি রিকোয়েস্ট সেন্ড করতেছি, আমাকে কি দিচ্ছে, হা 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 দিচ্ছে। তার মানে এইভাবে যদি আমি রিকোয়েস্ট পাঠাই, তাহলে সে আমাকে একটা রেসপন্স করতেছে, তাই না, হা হা হা, গেট মেথড। এখন আমি পোস্ট মেথডে যদি রিকোয়েস্ট পাঠাই, তাহলে দিবে হো হো হো। এইটা আমি পিএইচপি দিয়ে কিভাবে কি করবো, তাহলে আমি পিএইচপি ব্লক নিই, কারণ আমি এইচটিএমএল দিয়ে তো আর এপিআই কন্ট্রোল করব না। পিএইচপি কে বললাম হচ্ছে গিয়ে যদি ডলার আন্ডারস্কোর সার্ভার এর মধ্যে থাকলো রিকোয়েস্ট মেথড, যদি কি হয়, পোস্ট হয় না, গেট হয়। রিকোয়েস্ট মেথড যদি গেট হয়, তাহলে গেট মেথডে হইলে তুমি ইকো করে দেওয়া, কিছু একটা ইকো করে দাও, কোনো কিছু ইকো করতে পারি, ইকো করে দাও গেট রিকোয়েস্ট। আচ্ছা, তাহলে আমি এই যে আবার দিয়ে দিই, হিট করি, কি দিচ্ছে আমাকে, অ্যান্সারটা, রিপ্লাইটা দিচ্ছে গেট রিকোয়েস্ট। এপিআই কিন্তু এইভাবেই কাজ করে, আপনার রিকোয়েস্ট যাবে, সার্ভার একটা রেসপন্স করবে, সেটা গেট রিকোয়েস্ট। আবার মনে করেন পোস্ট মেথডে হিট করবো, ওই যে আমি এটা আবার নতুন করে খুলবো, হ্যাঁ, খুলে এইখানে এই ইউআরএলটাই নিয়ে আসি, যে এটা হচ্ছে আমার এপিআই লিঙ্ক, মেথডটা কি, পোস্ট। যখনই আমি পোস্ট মেথডে হিট করলাম, দেখেন কিচ্ছু দিচ্ছে, কিচ্ছু দিচ্ছে না। তাহলে এইখানে আবার বলি, যদি মেথডটা পোস্ট হয়, তাহলে ইকো করো কি, আনসার দাও কি, পোস্ট রিকোয়েস্ট দিলাম, আনসার কি আসছে, পোস্ট রিকোয়েস্ট। এখন পোস্ট মেথডে আমি কিছু ডাটা নিব, নিয়ে আবার সেই ডাটাটাই দিব, তাহলে সেটা কিভাবে করতে পারে, এই যে দেখেন এখানে পোস্টম্যানের ভিতরে বডি নামে একটা ট্যাব আছে, সেখানে ফর্ম ডাটা নামে একটা ফিল্ড আছে, তার মানে আমি এখানে ফর্মের ডাটা নিতে পারি। মনে করেন একটা ফিল্ডের নাম নিলাম হচ্ছে সিটি, আর ভ্যালু দিয়ে দিলাম কি, ঢাকা। এটা হচ্ছে এইচটিএমএল ফর্মের মতো, কিন্তু এটা যখন হিট করি, ও কিন্তু আমাকে কিছু দিচ্ছে না। তো আমি এখানে বলি যদি সিটি থাকে, ইফ, এটা ইফ এর মধ্যে আবার নিলাম যে
ইজ সেট, সেট কই গেল, টাইপ হচ্ছে না। যদি সেট করা থাকে কি ডলার আন্ডারস্কোর পোস্ট, পোস্টের ভিতরে কাকে ধরতেছি আমি, সিটিকে, CITY। যদি সিটি পাও তাহলে তুমি ইকো করো সিটি হচ্ছে শহরটা, হচ্ছে আমি যে শহর দিব সেটা। এলস কি দিয়ে দাও, সিটি ইজ নট সেট, এরকম কিছু একটা দিয়ে দাও। তার একটা পোস্ট মেথড যদি সেট থাকে তারপরে হচ্ছে গিয়ে আমার এগুলা হবে, দেখি তো হয় কিনা। এই যে সিটি কি চলে আসছে, ঢাকা চলে আসছে। আমি সিটির জায়গায় এখানে ভুল করে পিটি দিয়ে দিলাম, দিয়ে সেন্ড দিলাম, কি দিচ্ছে, সিটি ইজ নট সেট। তার মানে আমি ফর্মের ভিতর ডাটা এইভাবে যদি পোস্ট মেথডে পিএইচপির পার্টিকুলার ইউআরএল এ পাঠায় দিই, ও আমাকে ওই ইউআরএল উপর ডাটা নিয়ে সেইভাবে কাজ করে। তাহলে এতে বিকাশের এপিআই মনে করেন বা নগদের এপিআই তারা কিভাবে কাজ করে, তারা আমাকে ইউআরএল দিয়ে দিবে, সাথে কিছু কোড দিয়ে দিবে যে তুমি টোকেন লেখো বা কিছু একটা লিখো, হ্যাঁ, গোপন নাম্বার দিয়ে দিবে। দেন আমার তাকে কি পাঠাইতে হবে, যে কোন ইউজারের মোবাইল নাম্বার, হ্যাঁ, ইউজারের মোবাইল নাম্বার পাঠাইতে হবে। তারপর হচ্ছে গিয়ে আমি কত টাকা পাঠাবো, ইউজার মনে করেন আমার নাম্বার দিয়ে দিই, দেন হচ্ছে গিয়ে কত টাকা পাঠাবো, মনে করেন চার্জ লিখে দিই 500 টাকা। এইটা হচ্ছে টোকেন, আমার আমার মোবাইল নাম্বার কি সেটা হয়তো জানতে থাকতে পারে, বা অ্যাকাউন্ট দিয়ে দিলাম, মাই অ্যাকাউন্ট, বা যে কোনো নাম হতে পারে। অ্যাকাউন্ট হচ্ছে কোন অ্যাকাউন্টে আমার টাকা ঢুকবে, তাই না, কার অ্যাকাউন্টে কাটবে, কার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। দেন হচ্ছে গিয়ে আমি এইখানে বলে দিলাম হচ্ছে গিয়ে চার্জ কাটলো এত টাকা, একটা টোকেন দিয়ে দিলাম যাতে যে কেউ হিট করলে ডাটাটা না পায়। আমি একটা টোকেন দিয়ে দিলাম 1 থেকে 6। তাহলে কি হবে, টোকেনটা কি গোপন থাকবে, এরকম কিছু তথ্য। তাহলে এখন যদি সেন্ডে দেন তাহলে কিন্তু কি বলছে, সিটি ইজ নট সেট, কিন্তু তখন কি করব, তখন দেখবো ঠিক আছে পোস্ট মেথডে আসছে, বললাম যে তাহলে তুমি ইয়াটা নাও, কি অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার চেষ্টা করছে সেটা নাও। তাহলে এরকম দিতে পারি $_ পোস্টের ভিতরে দিয়ে দিলাম অ্যাকাউন্ট। অ্যাকাউন্টটা নিয়ে এসে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি, এই কি এসছে, ভ্যালু এসছে কম। দেন ডাটাবেজের সাথে ম্যাচ করতে পারি যে এই অ্যাকাউন্টটা আসলেও আছে কিনা। যাই হোক, সোজা বাংলা এখান থেকে তো আমি তথ্যগুলা পেয়ে যাচ্ছি, তাই না। কত টাকা কাটবো, এই গেল কই, কত টাকা কাটবো, অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে কাটবে, কত টাকা কাটবে, তারপর হচ্ছে কোন ইউজারের অ্যাকাউন্ট থেকে কাটবো, এবং আমার যে গোপন ফিটা টোকেন সেটা নিয়ে নিলাম। টোকেনটা কপি করে নিই, এটা টোকেন। তাহলে এই তথ্যগুলো নিয়ে বিকাশ কি করবে, ওদের ডাটাবেজে মিলাই দেখবে যে ইউজারের অ্যাকাউন্টে এটা এটা আসে না। তখন যদি সবকিছু ম্যাচ খায় তারপর ও কি রিটার্ন করবে, ও রিটার্ন করবে যে ইকো করবে যে ভাই হ্যাঁ ঠিক আছে টাকা হয়েছে অথবা ফেল। এইখানে বলতে পারি যে এটা আমি ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি। পিএইচপি যেহেতু কাজ করতে সেরকম দিতে পারি যে ভাই ইউজারের ভিতরে এটা থাকলো, অ্যাকাউন্ট নামের ভেরিয়েবলের ভিতরে এটা থাকলো, তারপরে হচ্ছে গিয়ে চার্জ নামের ভেরিয়েবলের ভিতরে এটা থাকলো, হচ্ছে টোকেন নামের ভেরিয়েবলের মধ্যে আবার এটা থাকলো।
দেন আমি কি বলতে পারি, যদিও আরো তথ্য দেওয়া লাগে, আমি জাস্ট একটা ডেমো দেখাচ্ছি আপনাদের, জাস্ট মনে হচ্ছে, হ্যাঁ, যে ইফ এমটি থাকে ইউজার এলস এলস না, এলস ইফ নিয়ে নেই, যদি এমটি থাকে অ্যাকাউন্ট, লাস্টে কি এইভাবে দিতে পারি, অথবা আমি এখান থেকে দিতে পারি যে যে অ্যামাউন্টটা আসবে, আমি বললাম হচ্ছে কি ইউজার অ্যাকাউন্টে মনে করেন 500 টাকা, এখানে বলি ইফ অ্যামাউন্ট আচ্ছা চার্জ, ইফ চার্জ টোকেন চার্জ করে গেল, চেঞ্জ লিখে বসে আছে, আরে চার্জ আর জি, চার্জেস গ্রেটার দেন, মনে করেন অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে 1000, বলবেন হচ্ছে নট এনাফ ব্যালেন্স, নট এনাফ ব্যালেন্স, এলস কি বলবে, পেমেন্ট সাকসেসফুল, ওকে। আবার এই যে এখানে টোকেন আছে না, টোকেন নিয়ে কাজ করি, এখানে বলে হচ্ছে এলস ইফ টোকেন নট ইকুয়াল টু 1 to 3 ইনভ্যালিড টোকেন, 1 থেকে 6 না হলে টোকেন কি বলবে, সঠিক না। আবার ইউজার নেমও মিলাইতে পারি চাইলে, যাই হোক আমি অত হাইতে যাচ্ছি না, আপাতত এটুকু দেখেন। আমি যদি সবকিছু ঠিকঠাক দেই, নট এনাফ ব্যালেন্স, কারণ আমি কত দিচ্ছি 5000, কিন্তু তার আছে কত 1000, তো আমি 500 দিয়ে দিই, 500 দিয়ে দেওয়ার পর বললাম হচ্ছে দিয়ে হ্যাঁ পেমেন্ট সাকসেসফুল, তার মানে বিকাশ ভেতরে ভেতরে কাজ করে আমাকে আমার ব্যালেন্সের টাকা দিয়ে দিছে। আবার যদি আমি এখানে ভুল করে টোকেন নাম্বারটা ভুল দিয়ে দিই, তাহলে দেখেন কি বলেছে, ইনভ্যালিড টোকেন, তার মানে পেমেন্ট হয় নাই। তো এইভাবে হচ্ছে কি আপনি ফ্রন্ট এন্ড থেকে এপিআই স্টাইলে পিএইচপির কাছে রিকোয়েস্ট পাঠাতে পারেন, পিএইচপি ওইটা এপিআই স্টাইলে রিকোয়েস্টটা গ্রহণ করে আপনাকে একটা রেসপন্স দিতে পারে, সেই রেসপন্স নিয়ে আপনি এভাবে কাজ করতে পারেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে বেসিক্যালি এপিআইটা কাজ করে। আচ্ছা ভাই, আমাদেরকে জাভাস্ক্রিপ্টে ফুড রেসিপি এর মধ্যে দেখাচ্ছিল ইমেজ এড করা, এটার মধ্যে ইমেজটা কিভাবে দেবো? জাভাস্ক্রিপ্টে জাভাস্ক্রিপ্ট যখন শিখতেছিলাম তখন এপিআই ইউজ করা যখন দেখা যাচ্ছিল ফেচ এপিআই, তখন ফুড রেসিপি একটা এপিআই এর মধ্যে দেখা যাচ্ছে যে ইমেজ ইউজ করা আর কি, এপিআই থেকে ইমেজ নিয়ে ইউজ করছি এখন। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ওই ইউআরএল, ইমেজের ইউআরএল তৈরি করতে হবে, মানে ইমেজটা কোথায় আছে, লিঙ্ক দিয়েছে না এপিআই তে, ইমেজের দেখবেন লিঙ্ক দিয়ে দেয় যে এখানে ইমেজ আছে, তো ওই লিঙ্কটা পাস করতে হবে, লিঙ্কটা তখন আপনি ইমেজ ট্যাগের মধ্যে দিয়ে দিবেন। যেমন আমি এখানে কি শুধু তথ্য দিচ্ছি, তাই না, শুধু তথ্য দিচ্ছি, মনে করেন আপনি ইমেজ দিবেন, তাহলে একটা এখানে যে কোথাও যদি ইমেজ আছে, আপলোডস এর মধ্যে ইমেজ আছে, একটা ইমেজ আছে, তাই না, সালাম আমার ইমেজ দিয়ে দিচ্ছে, তাই না, তাহলে স্যার। এইটা, হ্যাঁ বলেন। স্যার নেক্সট ক্লাসে একটু দেখালে ভালো হবে, আজকে আমাদের যে ফাইবার ক্লাস শুরু হয়ে গেছে, তো নেক্সট ক্লাসে একটা বিস্তারিত দেখা। না আজকে দেখাই দিই ছোট জিনিস, এই যে ইকোতে আপনি যে ইমেজের ঠিকানাটা দিয়ে দিবেন, জাস্ট কি বলছি, হ্যাঁ ইমেজের দেখা দেন স্যার, ঠিকানাটা সমস্যা না, দিয়ে দেখা দিবেন, দেন বুঝাতে স্যার পারছি। বলছেন।
আপলোডস এর মধ্যে ইমেজের ঠিকানাটা, তাহলে কি হবে, এই ঠিকানাটা ইউজারের কাছে গেলে সে হচ্ছে আপনার টোটাল লিঙ্কটা বসাই দিবে। কিন্তু দেখেন এখানে কোথায় গেছে ইউজার, তারপর এটা ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ। কার কাজ? ফ্রন্ট এন্ড ডেভেলপারের, যে হ্যাঁ আমি তো ইমেজের ছবিটা পাই গেছি, যে পেমেন্ট সাকসেসফুল কেন আসছে দূর। আচ্ছা আমি 1000-এর বড় দিয়ে দিই, এই যে একটা ইউআরএল দিয়ে দিচ্ছি। তাই ইউআরএল এ ইউজার কি করবে, জাস্ট কষ্ট করে আপনার হচ্ছে গিয়ে ফুল ইউআরএলটা বসাই দিবে, অথবা আপনার লোকাল হোস্ট সহ দিয়ে দিতে পারেন। লোকাল হোস্ট কিন্তু আমার পোস্টম্যানে কিন্তু এপিআই রেসপন্সটা খালি দেখায়, হ্যাঁ পোস্টম্যানে দেখায় কি যেন বলে, পোস্টম্যানে কিন্তু আপনার হচ্ছে ইমেজ ট্যাগটাকে আমরা ইউজ করতে পারি পারি না। পোস্টম্যানে আমরা ডাটা সেন্ড রিসিভ করতে পারি, ডাটা এপিআই চেকটা করতে পারি যে হ্যাঁ আমাকে এই রেসপন্স গুলা করতেছে। আর যখন আপনি ইমেজটা দেখাইতে চাবেন তখন যে রেসপন্সটা আসবে সেটা নিয়ে আপনি ইমেজ ট্যাগের মধ্যে বসাই দিবেন আর কি জাস্ট। ঠিক আছে, তাহলে আপনাদের হচ্ছে করেন, তাহলে কি ক্লাস যেন বললেন, ফ্রিল্যান্সিং এর ক্লাস আছে তাই না, ওটা করেন। আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে তাহলে, যে কোয়েরি আমাকে মনে করে দেন যদি আমি না ধরি, হ্যাঁ যে কোয়েরিটা দেখাই দেবো বলছিলাম, ওটা একটু মনে আর করে দিন, ভাই ঠিক আছে। ঠিক আছে তাহলে, ভালো থাকেন, আল্লাহ হাফিজ। মোবাইল নাম্বার ভ্যালিডেশনটা দেখেন, মোবাইল নাম্বার আহারে উনি 3বার বলছে, মোবাইল নাম্বার ভ্যালিডেশন একদম সোজা, তারপরও চেষ্টা করবো না, আজকে থাক আমি দেখাই দেবো না, সমস্যা নেই। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।